হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আজকে আমরা জীবন বিজ্ঞানে, তোমরা জানোই আমি তোমাদের জীবন বিজ্ঞান পড়াই। তো জীবন বিজ্ঞানের ইউনিট 2 এর জীবনের প্রভাবনতা যে ইউনিটটা আছে আমাদের, তার মধ্যে আজকে পড়বো আমরা কোষচক্র। আগের ক্লাসে আমরা কি দেখেছি, ক্রোমোসোম সম্পর্কে দেখেছি, এবং তার আগের ক্লাসে আমরা ডিএনএ আরএনএ সম্পর্কে জেনেছি, কিছুটা আলোচনা করেছি আমরা। তো আজকে কোষচক্র অর্থাৎ সেল সাইকেল। তো এই পৃথিবীতে যে কোনো সজীব বস্তুরই কি আছে, একটা চক্র বা জীবন চক্র আছে। যেমন আমাদের মানুষদের জীবন চক্র আছে, আমরা জন্মাচ্ছি, তারপরে বড় হচ্ছি, চাকরি বাকরি করছি, কাজ করছি, তারপরে আবার বৃদ্ধ বয়স হচ্ছে, তারপরে আবার মারা যাচ্ছে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু একটা সাইকেল চলছে প্রত্যেকটা সজীব বস্তুরই, পাখি হোক, গাছ হোক, মানুষ হোক, যে কোনো সজীব বস্তুরই একটা জীবন চক্র, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু একটা সাইকেল চলছে। তো সেরকমই আমাদের দেহ যে কোষ নিয়ে গঠিত, সেই কোষেরও একটা সাইকেল আছে, সেটা আমরা আজকে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কোষ চক্র অর্থাৎ সেল সাইকেল, কোষের জীবন চক্র। তো কোষের জীবন চক্রকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে ভাগ করেছি, একটা এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেস। এই টোটালটাকে ইন্টারফেস বলা হচ্ছে। তো কোষ চক্রকে কয় ভাগে ভাগ করেছি? কোষ চক্রকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। তাই কি ইন্টারফেস, ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা হচ্ছে কোষের বৃদ্ধি দশা। অর্থাৎ ইন্টারফেসকে আবার তিন ভাগে ভাগ করা যায়। ক ভাগে ভাগ করা যায় ইন্টারফেসকে? তিন ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে G1, S এবং G2। এই ইন্টারফেসটা হচ্ছে সমগ্র কোষের বৃদ্ধি দশা। আর মাইটোটিক ফেজ, এম ফেজ, এটাকে আই ফেজ, ইন্টারফেস বা আই ফেজও বলা হয়, আর এটাকে মাইটোটিক ফেজ বা এম ফেজও বলা হয়। এটার কটা ভাগ আছে? এটার ভাগ আছে দুটো ভাগ, যেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। আর ক্যারিওকাইনেসিসে আবার কটা ভাগ? ক্যারিওকাইনেসিসে আবার চারটে ভাগ। আর একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এই চারটে ভাগ। তো ক্যারিওকাইনেসিস বলতে কি বোঝায়? ক্যারিওকাইনেসিস হচ্ছে ক্যারিও অর্থাৎ নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, যেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, সেটা আমি একটু পরে আসছি। তো আগে আমরা ইন্টারফেস নিয়ে একটু আলোচনা করি, যেটা আমরা তিনটে ভাগে ভাগ করেছি, G1, S এবং G2। আর তোমাদের বলে রাখি যে ইন্টারফেস দশাটা অর্থাৎ কোষ চক্রটা কতক্ষণ সময় হয়? টোটাল 24 আওয়ার, অর্থাৎ টোটাল প্রায় অ্যাপ্রক্সিমেটলি 24 আওয়ার, 24 আওয়ার মতো হয়। যার মধ্যে ইন্টারফেস দশাটা কতক্ষণে? ইন্টারফেস দশাটা হচ্ছে প্রায় 23 আওয়ার, 22 to 23। আর এটা মেটাফেস দশাটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ার, অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ার। ঠিক আছে। তো এবারে ইন্টারফেস দশায় কি কি আছে? G1, S এবং G2। G1 অর্থাৎ প্রথমে গ্রোথ 1 দশা, এটাকে গ্যাপ 1ও বলা হয়। S দশা অর্থাৎ সিনথেসিস দশা, অর্থাৎ সংশ্লেষণ দশা, এই দশায় কি হয়? ডিএনএ সংশ্লেষণ হয়। আর G2 দশা, এটা গ্যাপ 2 বা গ্রোথ 2, মানে বৃদ্ধি দশা বা গ্রোথ ফেজ যেটাকে বলে, যেটা গ্রোথ 1 গ্রোথ 2, এটাকে গ্যাপ 1 গ্যাপ 2ও বলা হয়। আর এটা S দশা অর্থাৎ সিনথেসিস দশা, অর্থাৎ ডিএনএ সংশ্লেষণ ঘটে। তো আমরা প্রথমে G1 দশাটা নিয়ে একটু আলোচনা করি। তো G1 দশায় কি হয়? এখান থেকে কি হচ্ছে, সাইটোকাইনেসিস এর এম ফেজের পর একটা নতুন কোষ সৃষ্টি হচ্ছে, এখান থেকে কোষ সৃষ্টি হচ্ছে। তো কোষ সৃষ্টি হয়ে কি হচ্ছে, কোষটা আসছে G1 দশায়। এবারে এই G1 দশাটা কি? একটা কোষ, এই কোষটা বিভাজিত হয়ে কি হলো, দুটো অপত্য কোষ সৃষ্টি হলো। এখন এই কোষটা আসছে হচ্ছে কি দশায়? প্রথম সৃষ্টি হলো কোষ, যেটা মানে প্রথম বলতে নতুন একটা কোষ সৃষ্টি হলো, যেটা আসলো G1 দশায়। এখন G1 দশায় কি হবে? অর্থাৎ প্রথম যখন শিশু জন্মায় তার কি হয়,
তাকে খাদ্য দিয়ে সে হচ্ছে নিজের বৃদ্ধি ঘটে, তার জীবনে কি চক্র ঘটে, তার জীবন চক্রে কি ঘটে, বৃদ্ধি দশাটা ঘটে। তো সেই রকমই জীবন দশাতেও হয় বৃদ্ধি দশা। তো গ্রোথ গ্রোথ পেজ বলাই হচ্ছে যেটা বৃদ্ধি হচ্ছে। তো কি হচ্ছে বৃদ্ধি, এর যে কোষ অঙ্গাণু আছে, তো আমরা জানি কোষের ভেতর কি কি কোষাঙ্গ থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, রাইবোসোম থাকে, সেন্ট্রোসোম থাকে, আর কি থাকে, লাইসোসোম থাকে, আরো অনেক কিছু গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রভৃতি কোষ অঙ্গাণু থাকে। তো সেই কোষ অঙ্গাণুর বৃদ্ধি ঘটে, মানে সংখ্যায় বৃদ্ধি ঘটে, এবং কোষটা তো ছোট থাকে, নতুন সৃষ্ট কোষ সবসময় ছোট হয়। তো সেই ছোট কোষটা সাইটোপ্লাজমটাও আকৃতিতে মানে আয়তনে বৃদ্ধি হয়, অর্থাৎ কোষটাও আস্তে আস্তে বড় হয়, ছোট থেকে কোষটাও আস্তে আস্তে বড় হয়। সাইটোপ্লাজমের আয়তন বৃদ্ধি পায়, ঘনত্ব বৃদ্ধি পায়, আর কোষ অঙ্গাণু যেগুলো আছে সেই কোষ অঙ্গাণুগুলো আস্তে আস্তে সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে। আর কি হয়, আর তার মধ্যে কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি ঘটে, আরএনএ সংশ্লেষণ হয়। তো এবারে জীবন দশায় কি কি হয় সেটা আমরা একটু দেখি। কোথায় লিখি, চলো জীবন দশায়, তো আমি এখানে তীর চিহ্ন দিয়ে লেখার চেষ্টা করছি কি কি হয় জীবন দশায়। জীবন দশায় কি হয়, প্রোটিন সংশ্লেষ, আরএনএ সংশ্লেষ, আর কি কোষ অঙ্গাণু, প্রভৃতি এগুলো চলতে থাকে। এরপরে কি আছে, তখনও কিন্তু কোষটা কি হয়, যদি মাইটোটিক কোষ বিভাজন হয় অর্থাৎ মাইটোসিস হয়, তো এটা কি হয়, এখানে ক্রোমোসোম সংখ্যা কত থাকে, আমরা জানি ক্রোমোসোম সংখ্যা আমাদের কোষে থাকে ডিপ্লয়েড, অর্থাৎ যে কোনো কোষে একটা মাইটোসিস পদ্ধতিতে যে কোষগুলো বিভাজিত হচ্ছে, যে নতুন কোষ সৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে কি থাকছে, কোষে ক্রোমোসোম সংখ্যা ডিপ্লয়েড সেটে থাকছে, অর্থাৎ এক্ষেত্রে ক্রোমোসোম থাকছে 2n। এটা তোমরা একটু খেয়াল করবে, কারণ কেন কথাটা বললাম আমি এস ফেজে আসলে বলছি। এক্ষেত্রে 2n থাকছে, তাই তো, আর এর ঘনত্ব থাকছে 2c, অর্থাৎ ক্রোমোসোমের যে ঘনত্ব সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি, 2c কথাটা ব্যবহার করি। আর এটা ডিপ্লয়েড সেটে থাকছে, কি সেটে থাকছে, ডিপ্লয়েড সেট, ডিপ্লয়েড সেটে থাকছে, আর ঘনত্ব থাকছে 2c। এখন জি1 দশা হয়ে গেল, প্রোটিন সংশ্লেষ, আরএনএ সংশ্লেষ, এবং উৎসেচক, বিভিন্ন উৎসেচক, এই এস দশায় আসলে কি হয়, এস দশায় আসলে ডিএনএ সংশ্লেষ হয়। তো সেই সকল সংশ্লেষণের জন্য যে সকল প্রোটিন দরকার, উৎসেচক, এনজাইম দরকার, সেগুলো সব জি1 ফেজে সংশ্লেষিত হচ্ছে, এবং কোষাঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এবারে আসি এস দশায়, আমি এই সাইডটা মুছছি, ইন্টারফেসটা মুছছি। এস দশা, এস দশায় কি হচ্ছে, এস দশায় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশাটা হচ্ছে এস দশা, কোষ বিভাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশা এস দশা। এখানে কি হচ্ছে, ডিএনএ সংশ্লেষণ, ডিএনএ সংশ্লেষণ আছে, ডিএনএ সিনথেসিস হচ্ছে, তো সেই সিনথেসিসের নাম থেকে এস নামটা এসছে এস দশা। তো ডিএনএ সংশ্লেষণ হচ্ছে, এর ফলে ডিএনএ সংশ্লেষণ হওয়ার ফলে কি হচ্ছে, ডিএনএ সংশ্লেষণটা কেন দরকার, কারণ হচ্ছে সেটা আমি যখন মাইটোসিসটা বোঝাবো, মানে মাইটোসিস কোষ বিভাজনটা বোঝাবো, যে কি কি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে, তখন আমি এস দশাটার কথা উল্লেখ করবো, যে কেন ডিএনএ সংশ্লেষণ হচ্ছে, ডিএনএ বৃদ্ধি হচ্ছে কেন। তো এখানে একটু বলে রাখি যে আমাদের কোষে ক্রোমোসোম সংখ্যা আছে ধরো 2n আছে, এখন যদি সেটা কোষ বিভাজিত হয়ে যায়, যদি ক্রোমোসোমটা বিভাজিত না হয়, তাহলে কি হবে, 2n-টা হাফ হয়ে যাবে, পরবর্তী অপত্যজনিত n হয়ে যাবে, তারপরে আবার পরবর্তীতে n/2 হয়ে যাবে। তো এক্ষেত্রে করতে করতে ক্রোমোসোম সংখ্যা একেবারে কমে যাবে, এবং প্রাণীটা বা আমাদের যে অস্তিত্ব সেটা বিপন্নের মুখে চলে যাবে, মানে কোষটার অস্তিত্বই বিপন্নের মুখে চলে যাবে। তো সেক্ষেত্রে কি হয়, যে মানে কোষ বিভাজন হওয়ার সাথে সাথে ক্রোমোসোমেরও বিভাজন হয়, সেই ক্রোমোসোমের বিভাজন হতে গেলে কি দরকার, ক্রোমোসোমকে ডবল হতে হবে, অর্থাৎ একটা সেট থেকে দুটো সেট তৈরি করতে হবে। তো তার জন্য এস দশাটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডিএনএ সংশ্লেষণ দশা। এরপরে কি আসছে, জি2 দশা।
G2 দশায় কি হয়? G2 দশায় দেখো, এখানে ক্রোমোজোমের ঘনত্ব ছিল 2C, তাহলে G2 দশায় কত হবে? 2C থাকবে তো? না, G2 দশায় কিন্তু 2C থাকবে না, এখানে হবে হচ্ছে 4C। কেন 4C হয়ে যাবে? কারণ এই 2C টা এখানে এসে বিভাজিত হয়ে আবার ডাবল তৈরি করেছে, অর্থাৎ 2C প্লাস 2C, এখানে 4C। কারণ 4C কেন? 2C প্লাস 2C বিভাজিত হয়েছে, তাই এক্ষেত্রে ডিএনএ ঘনত্ব হয়ে যাবে 4C। এটা একটু তোমরা মাথায় রাখবে। জি টু দশায় কি কি হয়? এক নম্বর হচ্ছে এই যে ডিএনএ সংশ্লেষণ হলো, এখন ডিএনএ সংশ্লেষণের পর ডিএনএ এর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, আগের দিন যেটা পড়িয়েছিলাম ডিএনএ এর গঠনে, সেটাই কি ছিল যে হচ্ছে A11T G111C এরকম সিকোয়েন্স ছিল। তো সেই সিকোয়েন্সে যদি কোনো ভুল থেকে থাকে, সেটা জি2 দশায় ঠিক হয় বা রিপেয়ার হয়, অর্থাৎ কি হয়? ডিএনএ রিপেয়ার হয়। ডিএনএ রিপেয়ার ঘটে। আর কি হয়? কোষ, তারপরে হচ্ছে বিভিন্ন প্রোটিন সংশ্লেষিত হয়, প্রোটিন সংশ্লেষণ, এটিপি সংশ্লেষণ তো সব ফেজেই দরকার, কারণ সম্পূর্ণ কোষ চক্রটা চালানোর জন্য প্রচুর এনার্জির দরকার হয়, তার জন্য এটিপি সংশ্লেষণ হয়। আর এটিপি সংশ্লেষণ কে করে? আমরা সকলেই জানি মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়, এর জন্য মাইটোকন্ড্রিয়ার সংখ্যায় বৃদ্ধি ঘটে। আর কি হয়? সেন্ট্রোসোমের বৃদ্ধি, সেন্ট্রোসোম কোষ বিভাজনে, অর্থাৎ প্রাণী কোষ বিভাজনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোসোম। তার কথাটা আমি পরে আসছি। এবারে আসছি আর কি হয়? বিভিন্ন আরএনএ এর ভাগ, টিআরএনএ, এমআরএনএ প্রভৃতি সংশ্লেষিত হয়। আর কি হয়? রাইবোসোম গঠিত হয়, রাইবোসোম গঠিত হয়, রাইবোসোম গঠিত হয়। আর আরএনএ প্রোটিনের সঙ্গে যুক্ত কি ঘটে? রাইবোসোম গঠন করে, আর আরএনএ টা রাইবোসোম গঠনে সাহায্য করে, প্রোটিনের সাথে বাইন্ড হয়। এবারে একটু দশার যে সময় ফেজটাই আসি। তো জি ওয়ান দশাটা, এই ইন্টারফেজ দশাটা কতক্ষণের বললাম? ইন্টারফেজ দশাটা টোটাল দশাটা হয় হচ্ছে প্রায় 22 to 23 আওয়ার। তো এর মধ্যে জি ওয়ান দশা থাকে কত আওয়ার? জি ওয়ান দশা থাকে 11 ঘন্টা, এস দশা থাকে 8 ঘন্টা, আর জি2 দশা থাকে 4 ঘন্টা, 4 আওয়ার, 4 আওয়ার, 4 ঘন্টা। এটা 8 ঘন্টা আর এটা 11 ঘন্টা, এই হলো তোর 23 ঘন্টা। আর মাইটোটিক ফেজ হচ্ছে 1 ঘন্টা। এই হয়ে গেল টোটাল 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টায় একটা কোষের সাইকেল কমপ্লিট হয়। এই গেল ইন্টারফেজ দশা। এবারে আসে মাইটোটিক ফেজ, অর্থাৎ ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের গল্পে। ক্যারিওকাইনেসিস কথাটা এম ফেজ, অর্থাৎ মাইটোটিক ফেজ। এই ফেজে কি হয়? এইখানে এই যে ইন্টারফেসে কি হচ্ছিল? কোষের সাইটোপ্লাজমের ঘনত্ব বৃদ্ধি হচ্ছিল, ডিএনএ এর বিভাজন ঘটেছিল, এবং ডিএনএ ঘনত্ব বৃদ্ধি হয়েছিল, এটা 2C থেকে 4C হয়েছিল। এবারে কি হচ্ছে? এবারে যে ক্রোমোজোমের বিভাজন হচ্ছে মাইটোটিক ফেজে, এটা কি হচ্ছে? মাইটোটিক ফেজে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ক্যারিওকাইনেসিস কথার অর্থ নিউক্লিয়াসের বিভাজন। আর নিউক্লিয়াস বিভাজন মানে কি হচ্ছে? ক্রোমোজোমের বিভাজন। আমরা আগের ক্লাসে পড়েছি কি, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। সেই নিউক্লিয় জালিকায় কি করে? ক্রোমোজোমটা গঠন করে, অর্থাৎ সেই নিউক্লিয় জালিকার বিভাজনটাই হচ্ছে, অর্থাৎ ক্রোমোজোমের বিভাজনটাই ঘটে হচ্ছে ক্যারিওকাইনেসিস দশায়। সেটা কিভাবে হয় সেটা আমি হচ্ছে মাইটোসিস যখন পড়াবো তখন বলবো। আপাতত তোমরা এটা জেনে রাখো যে ক্যারিওকাইনেসিস দশা মাইটোটিক ফেজে একটা দশা, আর সাইটো নামটা থেকে বুঝতে পারছো যে সাইটোপ্লাজমের কথা বলা হচ্ছে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। এখন একটা কোষে তো নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল, কিন্তু সাইটোপ্লাজমের যদি বিভাজন না হয় তাহলে কি হবে? এই যে একটা কোষ, এর নিউক্লিয়াস দুটো তৈরি হয়ে গেল, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস।
এখন যদি এই সাইটোপ্লাজমের বিভাজন হয়, এটা সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের যদি বিভাজন না হয় তাহলে একটা কোষে দুটো নিউক্লিয়াস থেকে যাবে, তারপরে আরো নিউক্লিয়াস দুটো আরো বিভাজিত হয়ে এখান থেকে একটা এখান থেকে একটা অর্থাৎ চারটে নিউক্লিয়াস হয়ে যাবে, অর্থাৎ একটা কোষের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা বাড়তে থাকবে। তো সাইটোকাইনেসিস কি হয়? সাইটোপ্লাজমের বিভাজন, অর্থাৎ এখানে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করছে, দুটো অপত্য কোষ সৃষ্টি করছে, এটাই হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস। এবারে ক্যারিওকাইনেসিসের কটা দশা আছে? ক্যারিওকাইনেসিসের চারটে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এটা যখন আমরা মাইটোসিস যখন তোমাদের বোঝাবো বা পড়াবো তখন এই প্রত্যেকটা দশার আমি বিবরণ দেব, এবং কিভাবে হয় প্রত্যেকটা দশা কিভাবে ঘটে, ক্রোমোসোম গুলো কেন বিভাজিত হচ্ছে সেগুলো আমি তখন তোমাদের সাথে আলোচনা করব। তো এই গেল কোষচক্র। এখন কোষচক্রের গুরুত্ব কি? কোষচক্রের গুরুত্ব হচ্ছে কোষের বিভাজনকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কি কোষচক্র। এই কোষচক্রটা চলে বিভিন্ন উৎসেচক মানে যেটা এনজাইম বলে বিভিন্ন প্রোটিনের সাহায্যে। তো মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে সিডিকে প্লাস সাইক্লিন, এই কমপ্লেক্সটা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স, এটা কোষ চক্রকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সিডিকে সাইক্লিন কমপ্লেক্সটা। এবারে কোষ চক্রের গুরুত্ব কি? কোষ চক্রের গুরুত্ব হচ্ছে যে কোষ বিভাজন যাতে অনিয়ন্ত্রিত হয়ে না পড়ে, অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তো সেক্ষেত্রে কি হবে, একটা জায়গায় ধরো কোষ অনবরত বিভাজিত হতে থাকে, তো সেই জায়গাটা ফুলে উঠবে, এবং কি হবে সেই জায়গাটা ফুলে উঠলে আর হচ্ছে সেখানে টিউমারের সৃষ্টি হবে, যেটা পরবর্তীকালে ক্যান্সার তৈরি করতে পারে। তো সেই জন্যই কোষচক্রের গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোষকে নির্দিষ্ট নিয়মে বিভাজিত হতে সাহায্য করে, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট নিয়মে, এটাই হচ্ছে কোষচক্রের গুরুত্ব। এবং কোষচক্রের মধ্যে কিছু কিছু চেক পয়েন্ট থাকে, যেমন G1S চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট, এস চেক পয়েন্ট। এই চেক পয়েন্ট গুলোর গুরুত্ব কি? এই চেক পয়েন্ট গুলোর গুরুত্ব হচ্ছে ধরো একটা কোষ তার সাইকেলে চলছে, তো সেক্ষেত্রে যদি কোষের মধ্যে কোনো গন্ডগোল থেকে থাকে, অর্থাৎ ধরো কোনো কোষ মানে কোষ অঙ্গাণু পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায়নি, অর্থাৎ ডাবল বা সংখ্যায় বৃদ্ধি পায়নি, সাইটোপ্লাজম ঠিকমতো বৃদ্ধি পায়নি, তো সেই কোষচক্রে সেখানেই থেমে যায়, এবং তার যে প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো পূরণ করে, অর্থাৎ ক্রোমোসোম অর্থাৎ ইয়েগুলো যে কোষ অঙ্গাণু গুলো সেগুলো সংখ্যায় বৃদ্ধি করে, সাইটোপ্লাজমের আয়তন বৃদ্ধি করে, সেটা হচ্ছে G1S চেক পয়েন্ট। এবারে এস চেক পয়েন্টে কি হয়, G2M চেক পয়েন্টে তারপরে আছে, তো সেক্ষেত্রে কি হয় যে কোষটা ডিএনএটা ঠিক মতো বিভাজিত হয়েছে কিনা, অর্থাৎ 2C থেকে 4C হয়েছে কিনা, আর সেই বিভাজিত নতুন ডিএনএ তে কোনো প্রকার গন্ডগোল আছে কিনা, অর্থাৎ যে সিকোয়েন্স সেই সিকোয়েন্সে কোনো রকম মিউটেশন হয়েছে কিনা সেগুলো চেক করার দায়িত্ব হচ্ছে চেক পয়েন্টের। এই গেল চেক পয়েন্টের গুরুত্ব। আর কোষচক্রে আর এটা তোমরা একটু মাথায় রাখবে যে সিডিকে সাইক্লিং কমপ্লেক্সটা এটা কোষচক্রকে নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কোষচক্রের গুরুত্ব হয়ে গেল, এবার আমরা আসি কোষ বিভাজনে। তার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিই যে ওখানে তোমাদের বইতেও আছে দেখবে G0 দশা, অর্থাৎ কোনো কোষ চক্র থেকে বেরিয়ে যাচ্ছে, তাই সেক্ষেত্রে G0 দশার কথা বলা হয়েছে, অর্থাৎ সেই কোষটা আর বিভাজিত হবে না, অর্থাৎ কোষ চক্রের মধ্যে নেই, বিভাজিত হবে না, সেটা হচ্ছে G0 দশা। এই বিভাজিত হবে না অর্থাৎ কোষ চক্রের মধ্যে নেই বলে তার মানে যে সেই কোষটা মরে যাচ্ছে সেটা কোনো ব্যাপার নেই, সেরকম কোনো ব্যাপার নেই। সেই কোষের মধ্যে যাবতীয় বিপাক ক্রিয়া চলবে, অর্থাৎ কোষটার মধ্যে প্রোটিন সংশ্লেষণ হবে, উৎসেচক সংশ্লেষণ হবে, এটিপি সংশ্লেষণ হবে, সবই চলবে, কিন্তু কোষটা ফার্দার বিভাজিত হবে না, সে একটা কোষ তৈরি হবে, সে একটা কোষেই থেকে যাবে আমৃত্যু পর্যন্ত, অর্থাৎ কোষটা যতক্ষণ না মৃত্যু হচ্ছে। তো এই G0 দশায় কে কে থাকছে আমরা একটু দেখে নিই। নিউরন অর্থাৎ স্নায়ু কোষ, পেশি কোষ, এরা হচ্ছে G0 দশায় থাকে। তো তোমরা একটু G0 দশাটা একটু ভালো করে মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় একটা কোশ্চেন চলে আসে যে G0 দশায় কোন কোষ থাকে, তোমরা নিউরন বা স্নায়ু কোষটা আগে লিখবে। G0 দশার গুরুত্বটা বুঝতে পারলে যে কোষটা আর বিভাজিত হয় না, অর্থাৎ কোষ চক্র থেকে বেরিয়ে যায়।
এবারে আসি কোষ বিভাজনে। কোষ বিভাজন, কোষ বিভাজনে কটা দশা, কোষ বিভাজন কি কি প্রকারের আছে? কোষ বিভাজন তিনটে প্রকারের আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মিওসিস। তিনটে প্রকারের কোষ বিভাজন আমাদের জীবজগতে দেখতে পাওয়া যায়। মিওসিস। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি? অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে কোষের সরাসরি বিভাজন। আমরা দেখবো মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে বেমতন্তু গঠিত হচ্ছে, ক্রোমোসোমের বিভাজন হচ্ছে, অনেক কিছু নানা রকম ঘটনা ঘটে। এবং মিওসিসের ক্ষেত্রে তো আরো বেশি, ক্রসিং ওভার হয়, বিভিন্ন রকমের ঘটনা ঘটে। কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হয়, এই একটা কোষ, তাই একটা নিউক্লিয়াস, এটা নিউক্লিওলাস আর ক্রোমাটিন জালিকা। তো এক্ষেত্রে কি হয়, কোষটা এরকম এরকম নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতি ধারণ করে। কি ধারণ করে? ডাম্বেল আকৃতি ধারণ করে। এই ডাম্বেল আকৃতি ধারণ করে এবং মাঝখান দিয়ে কোষটা বিভাজিত হয়ে গিয়ে দুটো অপত্য কোষ গঠন করে। দুটো অপত্য কোষ গঠন করছে। তো এটা হচ্ছে সরাসরি বিভাজন। এক্ষেত্রে কি কোনো বেমতন্ত্র গঠিত হচ্ছে না, কোনো ক্রোমোসোমের বিভাজন হচ্ছে না, যেটা আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখব। কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে এরকম কোনো কিছুই হচ্ছে না। তো এটাকে বলা হচ্ছে সরাসরি বিভাজন, অর্থাৎ অ্যামাইটোসিস। কোন কোন প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়? বিভিন্ন অনুন্নত প্রাণী, যেমন হচ্ছে ইস্ট, অ্যামিবা, এই সকল প্রাণীদের ক্ষেত্রে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন দেখা যায়। এরপরে আছে মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজন তোমাদের বইতে অনেক বড় করে দেয়া আছে কিভাবে কি ঘটে। তো আমি একবারে সেটা একটা নতুন ক্লাসে তোমাদের বোঝাচ্ছি যে মাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে ঘটে। তো আজকে এই অবধি। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা প্লিজ কমেন্টে বলো, আমি তাহলে তোমাদের আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো পরের ক্লাসে দেখা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। টাটা।